বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী ব্রজেন্দ্র কুমার দে রচিত, নজরুল ইসলাম ভূঁইয়া পরিচালিত একজাক পদক মোহনগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি। ধন্যবাদ। মোহনগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সকলের প্রিয় মুখ সৈয়দ ইউসুফ আলী আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আজকের ঐতিহাসিক নাটক কোহিনূর পরিবেশিত হবে। সেই নাটক দেখতে আসা আমার সামনে উপস্থিত নাট্যকার ছিলেন, যিনি আপাতত নাটক থেকে বিদায় নিয়েছেন, সেরকম একজন আমাদের শিক্ষা পরিবারের একজন সদস্য জনাব আসাবউদ্দিন খুকন, প্রধান শিক্ষক সমাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একজন বিশিষ্ট নাট্যকার এবং একাধারে সাবেক ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক জনাব আসাবউদ্দিন খুকন আজকের এই নাটকের শুরুর পূর্বে উনি ওনার অনুভূতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে আমি বলতে চাচ্ছি, এই ঐতিহাসিক নাটকটা গোলাম কাদেরের চরিত্র আমি দুইবার চেষ্টা করেছি। একবার করোনা, আর অনেক দিন পর আমি চেষ্টা করেছিলাম, পারিনি। তবে আমি বলতে চাই একটা কথা, যে আমি ধন্যবাদ জানাই আজকের এই নবনির্বাচিত মোহনগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতিকে এই জন্যই যে আমি যতটুকু জানি যে শিক্ষক পরিবার থেকে ঐতিহাসিক নাটক এটা বিরল, পাওয়া যাবে না। কিন্তু যারা এখানে আছে এক ঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, তাদেরকে আমি আসলেই ধন্যবাদ জানাই যে এত বড় একটা সাহস করেছে। যদিও এরা কোন পেশাদার না, একদম নতুন, আমি বলবো এরা মানে দাঁড়াতেই জানে না, এরপরেও ভালো করবে। তাদের উৎসাহ, তাদের যে এত কর্ম, মানে এত প্রাণ উজ্জ্বল আমি আসলে দেখিনি। এরপরেও তাদেরকে এই ধন্যবাদ জানাই। আমি ওই শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি, আর সবাই দেখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আসাবউদ্দিন স্যার। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দানের জন্য যাকে ডেকে নিচ্ছি, মোহনগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির কান্ডারি সম্মানিত সভাপতি জনাব রানা আসিফ ওসমান। জনাব রানা আসিফ ওসমানকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওয়ালাইকুম আদাব। উপস্থিত এই নাটকের মঞ্চের সামনে উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতানুগতিক নিয়মের ক্লাসে কিন্তু এক ধরনের অভিনয় করে থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই শিক্ষকের সেই অভিনয় আর আজকের একটি ঐতিহাসিক নাটকে অভিনয় করা সম্পূর্ণ দুইটা ভিন্ন আঙ্গিক। সেই হিসাব থেকে আর পূর্বে আমার সেক্রেটারি সাহেব বা খোকন ভাই বলে গেছে, সম্পূর্ণ আনারি একজাক তরুণ শিক্ষক এই নাটকটি উপস্থাপন করার চেষ্টা করছেন। যত ধরনের ত্রুটি আল্লাহর হস্তে মাফ করবেন। সেকেন্ডলি, আমরা সেইভাবে আসন ব্যবস্থা করতে পারিনি, এমনকি অভিনেতা অভিনেত্রীদের পোশাক আশাক আমরা জানি, যারা একটু অভিনয় যোদ্ধা, ঐতিহাসিক নাটকের মূল শর্ত হলো তাদের পোশাক আশাক, সেটা আমরা পূর্ণ করতে পারিনি। অভিনয় জ্ঞান, অভিনয় দক্ষতা পূর্ণ হয়নি, কারণ এখানে আমরা বাইরের কোনো ডিরেক্টরও আনিনি, আমরা একজন শিক্ষকই সেটা করেছে। নিজের অভিনয়টা নিজেই তৈরি করেছে, নিজেই উপস্থাপন করবেন। ঠিক সেই হিসাব থেকে আমি বিশ্বাস করি এবং আশা করি
আপনারা সেই বিষয়গুলি ক্ষমা করবেন এবং আমি এই মুহূর্ত থেকে আপনাদের কাছ থেকে শুধু সহযোগিতাটুকুই আশা করি। ধন্যবাদ। জয় বাংলা। জনাব রানা আসিফ ওসমান, সভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, মোহনগঞ্জ। হৃদয় ভালোবাসার কাঙাল, তাই ভালোবাসা দিতে এবং ভালোবাসা পেতে হৃদয় সদাই বেকুল। সেই বেকুল মনের আকল অনুভূতি নিয়ে আপনাদের হৃদয়কে ভালোবাসা রঙে রাগিয়ে দিতে বাংলার স্বনামধন্য গায়ক জনাব আব্দুল হাদি ও সাবিনা ইসমাইলের গাওয়া বিখ্যাত গান কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, গানটি নিয়ে আসছেন পুটিউগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কোকিল কন্টি শান্তনা রানী দেব। সময় দরকার, শুধুমাত্র 5 মিনিট। এই 5 মিনিট এই গানটি উপভোগ করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সেই নাটকটা, আপনাদের যে চাহিদাকৃত নাটক ইনশাল্লাহ শুরু হবে। ধন্যবাদ সকলকে। কেউ কোনোদিন আমারে তো, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনিশুতার মালা খানি, বিনিশুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। ওই জ্বালা যে এমন জ্বালা, যায় না মুখে বলা, বুঝতে গেলে সোনার অঙ্গ তোমার, বুঝতে গেলে সোনার অঙ্গ পুড়ে হবে কালা। কেউ কোনোদিন আমারে তো, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। ও লালন বলল জল পিপাসা, থাকতে নদী মেঘনা, হাতের কাছে ভরা কলস আমার, হাতের কাছে ভরা কলস, তৃষ্ণা মিটে না। ও ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী, তাই বলে কি থেমেছিল বলো, তাই বলে কি থেমেছিল কদম তলার বাসে।
ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শান্তনা রানী দেব, সহকারী শিক্ষক, পুটিউগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। সম্মানিত দর্শক শ্রোতা, কথা দিয়েছিলাম আপনাদের হৃদয়কে ভালোবাসায় রাঙিয়ে দিব, চেষ্টা করেছি, হয়তোবা কিছুটা সফল হয়েছি। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। আপনাদের ধৈর্যের এখনই অবসান হতে চলছে। আমরা শুরু করতে যাচ্ছি ঐতিহাসিক নাটক কোহিনূর। মিউজিক প্লিজ। বাবা এ কে গো? শাহজাদি কোহিনূর। ইস, কি রূপ দেখেছো! আমার নিজেরই ভালোবাসতে ইচ্ছে করছে। আমি তো এতদিন লক্ষ্যই করিনি। এই, কে আছে? শুনে যা। তুই তো এতদিন বলিস যে আমার এত রূপ। বললে কি হতো? বাপজানকে বারণ করে দিতাম, আমার জন্য পাত্র খুঁজতে হবে না। করলি যে দিলবি নাকি? থাম হতে পারি। এমন খুবসুরত মানুষ দেখেছিস কিনা তাই বল। না দেখলেও দেখতে পারি। আল্লাহ তাআলার যেন আর খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না। এত রূপ ধুয়ে আমি কি জল খাবো? দেখো দেখি এখন আমি বিয়ে করি কাকে? এই যে কোহিনূর, কি বাপজান, এত শিগগির দরবার শেষ হয়ে গেল? তা কি করি বল? তোর মা কাল আমায় দাদা করে হারিয়ে দিল। আজ থেকে না হারিয়ে আমি জন্মগ্রহণ করবো না। সুতরাং দরবার মাথায় যান, প্রজারা উচ্ছন্নে যান। মন্ত্রীরা বের হয়ে মারা গেল, নইলে মন্ত্রীর দোষ নয় বাপজান, দোষ রাজা। কিরকম? এত বড় বিশাল সাম্রাজ্য জাহান্নামে গেল শুধু তোমাদের এই বিলাসিতার জন্য। সম্রাট আলমগীরের মৃত্যুর পর 100 বছরও কাটলো না, এর মধ্যে সমস্ত রাজ্য ধূলিসাৎ হয়ে গেল। সোনার বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কায়েম হয়ে বসলো, হীরার খনি গলগন্ডা হাতছাড়া হলো, বীরভূম রাজস্থান তাদের রাজত্ব কায়েম করে গেল। মুঘল সাম্রাজ্য ক্ষয়ে ক্ষয়ে একটা জায়গিরে পরিণত হলো, তবু বাদশার দাবার নেশা ঘুচলো না, আতর জলে স্নান করার নেশা ঘুচলো না, আতরের ফোয়ারাগুলো ভেঙে গড়িয়ে পড়লো না। মন্ত্রীটা যদি মাঠে মারা না যেত তাহলে গজের কিস্তি। যাও বাবা যাও, গজের কিস্তি দিয়ে গুড়া রাস্তা বল রক্ষা করো। মাহবুদয় দাবার ছক নিয়ে বসে আছে, দেরি হলে দাসীগুলো মার খেয়ে মরবে। এই রাগই আছে, যা ডাকলো এখনো শিখতে 10 বছর লাগবে। তুই চল, দেখবে আজ কি হাল করে ছাড়ি। তুমি এগিয়ে যাও, তোমার মন্ত্রী মরেছে, তুমি ওর বাপকে ধরে কবর দাও। আচ্ছা এসো তুমি। মহিলারা গোলাম তাদের দুধ পাঠিয়েছে। গোলাম কাদের? সেই আলোক সিদ্ধ দুশ্মনটা, সে আজ রুহিলাখণ্ডের সর্দার হয়েছে। শুনেছি লোকটা নাকি খুব শক্তিশালী হয়ে উঠেছে। হ্যাঁ পিতা, উত্তর ভারতে তার মতো শক্তিশালী পুরুষ আজ খুব কমই আছে। যেমন করছে তেমনি শয়তান। আর বাপ ছিল বিস্ফেলা। সে আজ বাদশার দরবারে দুধ পাঠায়। কি বলেছে? আপনি মন্ত্রণা কক্ষে আসুন পিতা। আমি এক্ষুনি পারবো না। মা দাবার ছক নিয়ে বসে আছে, তুমি দুধকে অপেক্ষা করতে বলো। ওকে আজই ফিরে যেতে হবে পিতা। ওকে চলে যেতে বলো। না দাদা, তাকে এখানেই নিয়ে এসো, আমি চলে যাচ্ছি। কথাটা শুনতে আপত্তি কি? দেখো দেখি, সময় নেই, অসময় নেই, দুধ একটা এলেই হলো। আর শুনবই নাকি গোলাম কাদের নিশ্চয়ই কোনো সৌগাত পাঠিয়েছে। ওকে বলে দিতে পারি না আমি চার তার সৌগাত গ্রহণ করি না।
সৌগাত একটা পিস্তলার ছেলে অলই বা সিরাজ মহিলা সর্দার আর সৌগাত মুঘল বাদশা গ্রহণ করতে পারে না। এই সামান্য কথাটা শুনে দেওয়ার জন্য আমার দরকার হলো ছেলে দুটো হয়েছে নিখান্ত কর্মান্য। তাই তো বাবা, তোমার যে বড় বেলা হয়ে গেল। এরপরে গেজের কুস্তি সাজাবে কখন, আর ভুলা রাস্তাগুলি রক্ষা করবে। বুঝতে পারছি, আজও আমায় হেরে মরতে হবে। যত সব অকর্মান্য আর অপদার্থের দল একটা মুখের কথা বলে দিতে পারে না। বাদশা কি তাহলে সবই নিজের হাতে করবে? দিল্লীশ্বরের জয় তো একই কহিল। তুমি এখনো একটা যাও বলছে যারটা রসা গলে গেছে, বিষ নেই তার কুলুকুড়া চক্র। আমার ক্ষমা করুন সম্রাট, শাহজাহান এখানে উপস্থিত আছেন জানলে অপরাধ তোমার নয়, শাহজাদি। বলো যুবক, কি তোমার বক্তব্য? সম্রাট, তারপর কি? আমার প্রভু সুলতান গোলাম কাদের সওগাত পাঠিয়েছে। তবে কি? তবে কি এত ইতস্তত করছো কেন? এতক্ষণ তো তোমার কোনো দ্বিধা দেখিনি। এতক্ষণ সম্রাট দ্বিতীয় শাহ আলমের পুত্রদের দেখেছি, বাতুসপুত্রকে দেখিনি। কি বলতে এসেছো তুমি? কি বলে পাঠিয়েছে গো তোমাকে? আমার প্রভু সুলতান গোলাম কাদের আপনার বাতুসপুত্রকে বিয়ের প্রস্তাব করে। কি? একটা পিস্তলার ছেলে এত সাহস দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের বাতুসপুত্রকে বিয়ে করতে চায়? আপনি দিল্লির সম্রাট, আমাদের সম্মানের পাত্র, কিন্তু রহিলাখণ্ডের অধিপতিও অসম্মানের পাত্র নয়। রহিলাখণ্ডের অধিপতি পুত্র একটা রহিলাখণ্ড, আর ক্ষুদ্র তার একটা নবাব। পুত্র হলো নবাব তো বটে, নবাব হলেও তার পিস্তল রক্তটা তো মুছে যায়নি, তার কালো পুত্রের চেহারা তো বলতে যায়নি। বটেই বর্বর দস্যুর এই মোগল বাদশার ভ্রাতুষ্পুত্রীকে বিয়ে করতে চায়। রাত্রির অধিকার চাওয়ার আদার অধিকার দেয়া, এর মধ্যে অমর্যাদার কিছু নেই। আপনার বক্তব্য শুনতে পেরে আমি বিদায় গ্রহণ করি। বক্তব্য? আমার ভ্রাতুষ্পুত্রী কোহিনূর সেই কৃষ্ণগায় কুৎসিত দুশ্মন $20 ছেলেকে তার সত্যে নিয়োজিত করতে পারে, অচিত্তে নয়। আমি কি আমার প্রভুকে কথাই আরো বলবি, আমার পিতা আমার বাগানে একদিন জল সেচন করত, আর তার সামান্য কিছু বেতন বাকি আছে, গোলাম কাদের যেন সে নিয়ে যায়। তাহলে আমি আসি। পিতা, গোলাম কাদের অত্যন্ত দুর্ধর্ষ, অনর্থক তাকে শত্রু করে তুলবেন না। কি করতে বলো তুমি? তোমার ভগ্নীকে তার সঙ্গে বিয়ে দিতে চাও? আপনার ভ্রাতুষ্পুত্রীকে আপনি যার সঙ্গে ইচ্ছে বিয়ে দিতে পারেন, তাই বলে কাউকে কটূক্তি করার অধিকার আপনার নেই। তবে কি করতে বলো? বড় যদি আমার কথা প্রত্যাহার করতে বলো। দূতকে বলে দিন যে আপনি অসম্মত। সনাদত, তোমার প্রভুকে গিয়ে আরো বলো সে আমাদের অসম্মত প্রস্তাবের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। বলবো সম্রাট। ফিরে যা। আর কোনো কথা আছে? আছে জাহাপনা। আমার প্রভু বর্তমানে দিল্লির খুব বেশি দূরে নেই। তিনি না বললেও আমার বিশ্বাস এক পক্ষকালের মধ্যে তিনি দিল্লি আক্রমণ করবেন। ক্ষুদ্র একটা ভুইয়া, সেও দিল্লি আক্রমণ করবে। ভুইয়া ক্ষুদ্র হলেও আর সৈন্যদল ক্ষুদ্র নয়, আর সে সৈন্যরা তোর বাড়ি করতে জানে, শরাবের ভূতল করতে জানে। দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম জাহানের কাছে তিনি চূড়া বাড়ির উপর দাঁড়িয়ে আছে। এখানে আসতে দিল্লির পথে ঘাটে কত মাতার পাইকে আমি দেখেছি, তার এক চতুর্থাংশ সৈনিক আমি দেখেছি। দেউরকে রক্ষী দল মতকে বলছে আর কুৎসিত আলাপ করছে। হুজির নাজির ওমর আমি আমরা কথাকে দেখতাম, আরো চোখ সাদা দেখতাম। এই শক্তি নিয়ে আফ্রিকার আক্রমণ রোধ করতে পারবে না। সত্য হোক আর মিথ্যে হোক, তুমি তোমাকে
কথা বলার অধিকার দিয়েছে কে? বিলাসী বাদশাহী বংশের অসংখ্য শাখা প্রশাখার সূর্য একটা ফল আমি বাদশাহী বংশের এক অনুগ্রহ আমি পাইনি, তবু এ বংশটাকে আমি ভালোবাসি। আর অধপতনের কথা লোক মুখে শুনেছি, স্বচক্ষে কখনো দেখিনি, আজ দেখতে পেয়ে চোখ ফেটে চোখ। তবে গোলাম কাদের এটা সত্য করছো কেন? পেটের দায়ে গোলাম কাদের আমাকে ক্ষুদ্র সৈনিকের পদ থেকে সৈন্যাধ্যক্ষ করে দিয়েছে। কি নাম তোমার? আল মামুন। আল মামুন, আল মামুন, আল মামুন, সেই প্রখ্যাত যোদ্ধা আল মামুন। আমি এর নবনীত বলছিল, আমি গোলাম কাদেরকে ত্যাগ করে আসো, তোমাকে আমি সহকারী আজ বছর আগে পেটের দায়ে আপনার কাছে এসেছিলাম জাহাপনা, আপনি আমার নবনীত পুনর দেখে দেখে একটা শাস্ত্রীর পদ দেননি। আজ আপনি আপনার এই রাজধানী আক্রমণ করতে হবে, আমি এগিয়ে আসবো। তোমাকে যদি সে সুযোগ আমি না দেই, কি করবেন? যদি বন্দি করি, তাহলে বুঝবো দিল্লি সম্রাটের শুধু শক্তিহীন নন, অত্যন্ত নীচ। আপনাকে ভালোবাসি সম্রাট, আপনার ভাতৃত্বকে আমি এক মুহূর্ত রেখেছি। আমি চাই না যে মুঘল রাজবংশের মতো প্রকাশ আমার প্রভুর অঙ্গসৈন্য হই, কিন্তু আমি বৃদ্ধ। বহুমাদেশ হইতো আমাকে দিল্লি আক্রমণ করতে হবে, আমার আক্রমণ প্রতিরোধ করার মতো শক্ত আপনার এই মাতাল সৈন্যবাহিনী। যুদ্ধক্ষেত্রে যা দেখা যাবে, তখন দেখে আর লাভ হবে না। যদি রাজ্য আর রাজকন্যাকে রক্ষা করতে চান, তাহলে আমার যে বহুগুণে শক্তিমান তার শরণাপন্ন হন। আর কথা বলছো? কে সে? আপনার পরম শত্রু ভারতের আতঙ্ক মহাদাজি সিন্ধিয়া। মহারানা দস্যু সিন্ধে? না পিতা, তা হয় না। সে আমার অধিকৃত বক্তব্য মুক্ত করেছে। তার গ্রেপ্তারের পরিণামে আমার পুত্রজনরা দেশে দেশে ফিরছে। শুধু আমার নয়, সমগ্র ভারতে একজন শত্রু আনেন। শত্রুতা ভুলে সে যদি তোমায় সাহায্য করে বাপজান, তাহলেও আমরা তার সাহায্য নিতে পারি না। কেন? দস্যু বলে? দস্যুতা ছাড়া কে কার রাজ্যটা জয় করেছে দাদা? মুঘল সম্রাটের গুড়ার ইতিহাসটা তলিয়ে দেখো দেখি। সম্রাট বাবর কি এত বড় দিল্লি সিংহাসনটা জয় করেছিলেন লোকের গায়ে হাত বুলিয়ে? এত বড় সাম্রাজ্যটা তোমাদের পূর্বপুরুষরা জয় করেছিল কোন মন্ত্র বলে? তাহলে মারাঠা দস্যুর সাহায্য নিতে তোমাদের কিসের আপত্তি দাদা? মুসলমান বাদশাহ একটা হিন্দুর সাহায্যে রাজ্য রক্ষা করতে পারে না। যার যাবে না ও রাজ্যের রঞ্জের নিচুতা ঢুকবে, বিপাশায় মরবে, তবু বিধর্মের হাতের জল খাবে না। মৃত্যুর ভয় আকবর করে না। মরে তোমার ভগ্নিকে তুমি রক্ষা করতে পারবে না। আপনি নিজেই তো অনর্থ ডেকে এনেছেন। বিয়ের প্রস্তাব করেছে বলেই একটা লোককে কটূক্তি করা যায় না। কটূক্তি না করলেও সে প্রত্যাখ্যান করছে না। প্রত্যাখ্যান করারই বা এমন কি কারণ ছিল? হাজার হোক সে একজন শক্তিশালী পুরুষ, তার উপর নবাব তো দূরের কথা, যদি সে গোটা ভারতের অধীশ্বর হয়, তবে পিস্তলের ছেলেকে আমার কন্যা দাবি করবো না। রাজ্য যাক, তবে বাদশাহী রক্ত আমি কলঙ্কিত করবো না। তোমার কি মত কোহিনূর? অনধিকার চর্চা আমি করি না দাদা। পিতার মত হলে মুচির ঘরে যেতেও আমার আপত্তি নেই। এজন্যই তোকে আমি জড়তার হাতে তুলে দিতে পারছি না। না দিয়েই বা উপায় কি? বর্ষা নাকি এতই দুর্বল যে ক্ষুদ্র একটা ভূয়ার আক্রমণ প্রতিরোধ করতে পারবে না। এরা করে করছে কি এতদিন? পরের সম্পত্তি লুট করেছে, পিঁপড়ে পিঁপড়ে মদ খেয়েছে, আর নারী নিয়ে ঢলাঢলি করেছে। এতদিন কথা বলনি কেন? জানিয়েছি পিতা, আপনি বহুদিন
দুর্নীতি দমনের সংকল্পও করেছেন। কিন্তু দাবার ছক দেখে সব ভুলে গেছে। তুমি থামো, বড় পাচার হয়ে গেছো। পিতা, আমরা ইচ্ছে করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তা পেতে পারি। বিদেশি বেনিয়ার জুতোর তলায় মাথা গলাতে লজ্জা নেই, যত লজ্জা প্রতিবেশী হিন্দুর সাহায্য নিবে। হিন্দু যদি বিধর্মী বলে ঘৃণার পাত্র হয়, ইংরেজকে ডেকে আনবে কোন লজ্জায় দাদা? আপন ভাইয়ের পানির চেয়ে পরের হাতের শরাব কি এতই মিষ্টি? বেরিয়ে যা বাঁচা। রাজনীতির কথার মধ্যে কে তোকে মাথা গলাতে বলেছে? এই মেয়েটাই রাজ্যে অনর্থক ডেকে আনবে। অনর্থক ডেকে আনবে তোমরা, এই অসার সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে। পিতা, বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে দখল করে নিয়েছে, নবাব সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করেছে। আজ যদি তারা দিল্লিতে প্রবেশের পথ পায়, তাহলে যে তরবারি দিয়ে আমার শত্রুকে হটিয়ে দেবে, সেই তরবারি আমার পক্ষ বসিয়ে দেবে। এ আপনার অমূলক সন্দেহ। একটা ধর্ম তো আছে। বেনিয়ার ধর্ম, জমা আর খরচ। ঠিক বলেছো বাপজান। যাও, আজ এই মারাটা তো শিশির থেকে খবর পাঠিয়ে দাও। সে আপনাকে সাহায্য আর করবে। বলেই দেখো না, আর মরতে তো পারবে। কিন্তু যুদ্ধ শেষে তার দরবারেও তো আপনার বক্ষভেদ করতে পারে। তবু সে দেশেরই ছেলে, লাইনের হাতে না হয় তার হাতে মোরা অনেক ভালো, অনেক ভালো। কি দাদা দাঁড়িয়ে রইলে যে? যা। যা যা, আমি লোক পাঠাতে পারবো না। বেশ, আমি পাঠাচ্ছি। তুমি ঘুমটা টেনে ঘরে যাও। আমার ইচ্ছে হচ্ছে তোর মাথাটাই কেটে দিই। আর আমার ইচ্ছে আছে তোমাকে মেয়ে সাজিয়ে কাচের আলমারিতে রেখে দেই। মেয়ে যাত্রা সর্বনেশে এরা শৈশবে মায়ের রক্ত খায়, আর পারলে ভাইদের জ্বালিয়ে পুড়ে মারে, যৌবনে তার দাঁত ভাঙে। উচ্ছন্নে যাও। না হুজুর, মৌলবীর কাছে শুনেছি সরাবার বিষটা সমান হুজুর। সেই জিনিসটাই খাচ্ছেন যা মানুষে খায় না, কুকুরে খায়। আমাকে তোমার কথা বলতে তোমার সাহস হয়? আমি তোকে কতল করব। কবে কবে শুভতি ডাকবে হুজুর? কবে আমি নরক থেকে মুক্তি পাবো? নরক? নরক নয় তো কি? এত বড় রাজবাড়ি, হাজার হাজার মানুষ গিজ করছে, এর মধ্যে কি দু চারটে মানুষ নেই যারা মদ খায় না? আপনার মার কাছে গেলাম, তিনি অবশ্য মদ খান না। সকাল থেকে সন্ধে পর্যন্ত দাবার গুটি নিয়ে বসে আছেন। দাবার গুটিগুলো আবার কাঠের নয়, রক্ত মাংসে। দাসীদের গুটি সাজিয়ে এমন দাবা খেলার কোথায় আছে হুজুর? আরে হতভাগা, আমাদের বংশে চিরকাল এ খেলা চলে আসে। এমন ছোট লোকের বংশে জন্মেছেন আপনি? আমি আজই তোর গর্দান তাড়াতাড়ি খেলে নি। গর্দান যখন যাবে তখন আর এই ছোট লোকের ভাত খাবো না। চামার হলেও আমরা মদ খাই না হুজুর। জন্তুর চামড়া দিয়ে জুতো বানাই, আর আপনারা জ্যান্ত মানুষের চামড়া তুলে নিয়ে ফুর্তি করে। আমি কিছুই পড়িনি হুজুর। দুঃখের পাঠশালায় হুজুর, দুঃখের পাঠশালায়। নইলে কি আর এই বয়সে ছোট লোকের চাকরি করি?
বাড়ি তুই যে বেশ গাইতে পারিস। এই তোর বাড়ি কোথায় রে? বাংলায় হুজুর। বাংলার কথা বলতেই তোর চোখে জল চলে এলো যে। হুজুর, আমার মা মরেছে, বাংলা আজ ইংরেজরা দখল করেছে। যে ঘরে আমার মা মরেছে, বাবা মরেছে, সেখানে তারা গির্জা তৈরি করেছে। সাবধান হুজুর, সাবধান। বাংলা যখন গেছে তখন আর কেউ বাদ যাবে না। এখনো যদি আপনারা বিলাসিতা না ছাড়েন, তবে একদিন ওই লাল কেল্লা ইংরেজদের দরবার বলতেই ইংরেজদের কথা শুনলে বুকটা আমার চঞ্চল করে ওঠে। ইংরেজ দেখলে একদম গলা টিপে ধরতে ইচ্ছে করে। এ কি বা? দামা খেলা শেষ হয়ে গেল নাকি? আজ আর দাবা খেলা হলো না। সে কি মা? সূর্য তো আজ পশ্চিম দিকে উঠেনি। পিতা কোথায়? তিনি আমায় তোমার কাছে পাঠালেন। কি তার আদেশ মা? তুমি বোধহয় শোনোনি বাবা, রহিলাখণ্ডের নবাব গোলাম কাদের কোহিনূরকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। গোলাম কাদের? সেই বৃষ্টি হওয়ার ছেলেটা? তার বাবা আমাদের বাগানে পানি দিত। তা দি লোকটা আবার করছে, তার স্বভাবটা তার চেয়েও কুৎসিত। তোমার এমন সুন্দর মেয়েকে এই কুৎসিত লোকটার সঙ্গে বিয়ে দেবে? না হুসেন, আমার প্রাণ থাকতে তা দেব না। সম্রাট তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বেশ করেছে, কিন্তু এই অপমান শেষ হইবে না। কিন্তু এই অপমান সে নীরবে সইবে না। অপমান আবার কি? খুব সম্ভব সে দিল্লি আক্রমণ করবে। আনন্দের কথা। তার আক্রমণ রোধ করার ক্ষমতা বোধহয় আমাদের নেই হুসেন। না হয় রাজ্যটা নেবে। শুধু রাজ্য নয়, কোহিনূরকে জোর করে বিয়ে করবে। তাহলে কি করতে চাও? মেয়েটাকে কি আগে থাকতে মেরে রেখে দেবো? মারবে কে? আমি? করে না না, আমরা চাই এখনই তাকে বিয়ে দিতে। এমন সময় তুমি পাত্র কোথায় পাবে মা? পাত্র পাত্র আমার ঘরেই আছে। কে? কেন? তবা তবা। বসো বসো মা, বসো। এখানে পাঠাও নেই। কি বাজে বকছো হুসেন? তোমার জবাবের উপর মেয়েটার ভবিষ্যৎ নির্ভর করছে। বিয়ে হয়ে গেলে গোলাম কাদের বোধহয় এদিকে পা বাড়াবে না। অতএব হুসেন, তুমি কোহিনূরকে শাদী করো। কেন বাবা? সে কি তোমার অযোগ্যা? কি বলছো পাগলের মতো? ভাই বোনের বিয়ে? কেন? চাচা তো ভাই বোনের বিয়ে কি তুমি দেখোনি? আরে চাচা তো হোক আর মামা তো হোক, জন্মের পর থেকেই দেখেছি সে তোমাকে বলেছে মা, পিতাকে বলেছে বাবা। কত তাকে মেরেছি, কত খুলে করে বেরিয়েছি, কত ভাবে তাকে কল্পনা করেছি, কিন্তু কখনো স্ত্রী বলে কি ভাবিনি মা। এবার ভাবো। ঠিক মা, ঠিক। তোমার দুধ সেও খেয়েছে, আমিও খেয়েছি। এক মায়ের সন্তান আমি, তার দুধ ভাই। সর্দার, দুধ পাইবো তুমি, দুধ পাইবো। দুধ পাই বলবো কেন? নইলে তুই গেলি কোথায় গেলাম? জাহান্নামে। কি পাগলামি করছো হুসেন? এই দেখ, মা এখনো হাল ছাড়েনি। বল ভাই, দুধ পাইবো। দুধ ভাই। বেশ বেশ বেশ, আর কোনো ভয় নেই। এবার নিশ্চিন্ত হয়ে শোন। মা আমায় বলেছে তোকে বিয়ে করছি। তোর কোনো ভয় নেই। ওই যে বললি দুধ পাই, বাস ওতেই হয়ে গেল। তাহলে সম্রাটকে আমি কি বলবো কোহিনূর? বলবে যে ভাই বোনে কখনো বিয়ে হয় না। হতভাগ্য ছেলে। তাহলে পাত্র এনে দে, আমি 2 দিনের মধ্যে দিয়ে দেব। আচ্ছা,
আচ্ছা আমি চললাম, পাত্র না নিয়ে আমি আর ফিরছি না। দাঁড়াও, পাত্র পরেও পাবে। এখন তোমাকে মারাঠা দস্যু সিংহের কাছে যেতে হবে। কেন? কেন কেন দস্যুর কাছে যাবে কেন? সম্রাটের নাম করে তার সাহায্য ভিক্ষা করতে। এরা কি সবাই পাগল হয়ে গেছে? একই দস্যু, তার উপর আবার শত্রু, তার উপর হিন্দু, তার সাহায্য চাইবে দিল্লির বাদশাহ। এছাড়া আর কোনো উপায় নেই মা। উপায় না থাকে আমরা সবাই মিলে মরতেও কি পারবো না? মরতে আমার বিশেষ আপত্তি আছে মা। তাহলে একটা হিন্দুর সাহায্য নিতে আমাদের কি বেঁচে থাকতে হবে? কুকির কালো, কিন্তু তার কণ্ঠস্বর কালো নয় মা। তার সাহায্যে রাজ্যটা যদি রক্ষা পায়, তিনি নিজেই হয়তো কোহিনূরকে চাইবে। না মা, তা তিনি চাইবেন না। হিন্দুরা সব ছাড়বে, কিন্তু সমাজ ছাড়বে না। আমি জানি দাবা না খেললে আমার মেজাজটা গরম থাকে। তোমরা যা ইচ্ছে করো, কিন্তু কোনো হিন্দুকে যেন আমার হেরামে ঠুকিও না। আচ্ছা ভাই কহিনুর, গোলাম কাদের কি নিজে এসেছিল? না, তার সৈন্য দক্ষকে পাঠিয়েছিল। আচ্ছা সৈন্য তো কোটিকে? ওই যে কি যেন নাম, অর্থাৎ দুর্দ আলমামুন, সেই অপরূপ সুন্দর যুবক, তুই দেখেছিস তাকে? তা দেখেছি বই। আচ্ছা ভাই কহিনুর, এই সুজা নামটা বলতে তুই দুইবার হুজুর গেলি কেন? আর তোর মুখখানে এমন লাল হয়ে গেল কেন? কি বাজে বলছো? বললাম ভাই লক্ষ্মী, তুই কি তাকে মনে মনে আবার বড় কঠিন কাজে হাত দিয়েছিস দিদি? ওই সারা বড় সুন্দর, ওর সঙ্গে কিন্তু বেশ মানাবে। আচ্ছা আচ্ছা তুই ভাবিস না, আমি ভাবকালি করবো। আমি চললাম, তুই আমার চাকরটাকে দেখে ও বড় দুঃখী রে। খুদা, ভাইজানের মান রেখো খুদা। ও কেডা? কত বড় হয়েছে দেখো। 10 বছর দেখিনি কিনা, মই ভেবেছিল সে একটুখানি রয়ে গেছে। কে তুমি? কদিনে আমি কে তার ভাবতে হবে। যাচ্ছিল এই পথে, ভাবলো হেদে আমার দিদিকে একবার দেখে যায়। তুমি আর কি জানবে বলো? কিচ্ছু তোমার মনে নেই। কত আমি ঘোড়া সেজেছি, কত তুমি আমার পিঠে চড়েছো, কাম করতে দিয়েছো নাকি ছাই? বড় কথা কি যে সাদাদার কাছে যা পড়া বলতেন, তুই মেয়েটাকে নিয়ে করে কবরে। তুমি লোকটা কে? আর এখানে এলে কি করে? এলুম কি করে? শোনো কথা, এই গুরু কুদাবস্তি না চিনে কেনা বুঝি নাজির সবাই শাস্ত্রী সমাধির দোয়া কেউ মরে আসে। তুমি এখানে আগে চাকরি করতে বুঝি? চাকরি না ছাই, তোমার ঘোড়া সাজবো না বাগানে পানি দেবো? তুমি তুমি আমি খুদাবো বৃষ্টিওয়ালা, তোমার সেই পুরনো ভাইজান। আস্তে আস্তে ভাবলুম ঈদের জন্য আর কি নেব, ওটা 2 লাড্ডু নিয়ে নাও, খাও, নাও নাও খাও, তুমি নবাব গোলাম কাদেরের পিতা? খাও। লবাব? আরে দুধুর লবাব, কে আমাকে শুদ্ধ জামা জুতো পরিয়ে লবাব বানিয়ে দে।
ও মরবে মরি এক ফাঁকে দেখ একজন মানুষের সাথে জামা কাপড় বদল করে তবে রক্ষে আর আমি সেখানে না। ও বলে হুজুর, ও বলে জনাব, আরে তোর নবাবের নিকুচি করেছে। আশ্চর্য, বল যাবো না কোথায়? শোনা হোসেন, কে? আমি যাবো না, আমি খোদা সালাম। তুমি এখানে কি মনে করে? দিদিকে দেখতে এলো আর মাইনেটা নিতে এলো। সে কি খুদাবক, তোমার ছেলে নবাব। ছেলে বাবা, আমি তো আপনার গোলাম গোলাম। দিন মাইনেটা দিন। 10 বছরে হলো গিয়ে 120 মাস, 5 টাকা করে মাইনে হলে কত হয় দিদি? 600 টাকা। আর বকেয়া ছিল 5 টাকা। কত হলো এখন? 605। দিন যাবো না দিন, আবার মাসে আসবো। কাজ না করে বেতন নেবে? তার কাজ তো আমি কখনো করিনি, কিন্তু মাইনে আমার কাটা খায়নি। যতদিন বাঁচবো এমনি করে মাইনে নেব। আজব দুনিয়া কোহিনূর, আজব দুনিয়া। নবাবের পিতা এসেছে আমার কাছে গোলামের বেতন নিতে, আর নবাব চায় তার কন্যাকে বিয়ে করতে। কি বললেন? কোন নবাব? তোমার পুত্র গোলাম কাদের। কি যা বললেন? তোমার কন্যা সেই কোহিনূরকে বিয়ে করতে চায়। আমার দিদিকে মুক্ততার বসে গেল না। আমার বাপ আপনার চাকরি করেছে, আমি এখনো চাকরি করছি, আর আমার ছেলে ছি ছি ছি। এ কথা শুনে আমার যে মরতে ইচ্ছে করছে। কি বলছেন জনাব? আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কিন্তু আর যা বলেছে তা না বললেই ভালো হতো। গোলাবক, খাজানজির কাছ থেকে তোমার বেতন নিয়ে যাও। গোলাবক, এই বোধ হয় আমার বেতন দেওয়া শেষ।